তো আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, এশিয়া মহাদেশে দেশের সংখ্যা 44টি। 2, সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেডো। 3, লু বায়ু শুষ্ক আর উষ্ণ প্রকৃতির হয়। 4, কালো মাটি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। 5, ক্যাকটাস গাছের উদাহরণ ফণিমনসা। 6, বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। 2-এর দাগের 1-এর হবে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট। 2 হবে কোন বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা বা কোথাও খরা হয়, মৌসুমি। 3, ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছের নাম সুন্দরী। 4, দুটি পরিযায়ী পাখির নাম পিনটেল, হুইসলিং টিল। আর 5 হবে কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয়, 1972 সালে। 3-এ আছে টিকা লেখো, আইতে দিয়েছে ঘনীভবন। ঘনীভবন কাকে বলে? জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরে উঠে যায়। ওপরের বায়ুর উষ্ণতা এবং চাপ 2 কম থাকায় জলীয় বাষ্প শীতল হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, একে ঘনীভবন বলে। 2 আছে ল্যাটেরাইট মাটি অথবা মরু মাটি। এটা তোমাদের বইয়ের 84 পাতায় রয়েছে, মাটি চ্যাপ্টারে রয়েছে। প্রথমে আছে ল্যাটেরাইট মাটি। তো এখানে বইতে যেটুখানি আছে ওটাই লিখে দেবে যে খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক এবং আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটির সৃষ্টি হয়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল। এই মাটি অনুর্বর। চিনিবাদাম, জোয়ার, বাজরার আগে এই মাটিতে চাষ হয়। ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে আর মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মাটি দেখা যায়। আর ওর সাথে আছে অথবা মরু মাটি, মানে মরু অঞ্চলের মাটি। খুব কম বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটি সৃষ্টি হয়। এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত, জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর। অত্যধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি। প্রধানত জোয়ার বাজরার আগে, যাকে এক কথায় মিলেট জাতীয় শস্য বলে, এই মাটিতে চাষ করা হয়। আর রাজস্থানের মরু অঞ্চলে এই মাটি দেখা যায়। 4-এর দাগে আসি। 4-এর আইতে বলেছে শীতকালে কেন আন্টার্কটিকা অভিযান হয়। শীতকালে কেন আন্টার্কটিকা অভিযান হয়? ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় যান। তার কারণগুলি হলো, এক হলো দীর্ঘ গ্রীষ্মকাল। ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণায়ন চলে, তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হয়। একটানা 3 মাস মানে নভেম্বর থেকে জানুয়ারি দিনের আলো থাকায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয়। 2 হচ্ছে কম শীতলতা। সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তর গোলার্ধে শীত আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে। এই জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমাঙ্কের ওপর উষ্ণতা উঠে যায়, ফলে শীতের তীব্রতা কম, গড়ে -20 ডিগ্রি সেলসিয়াস থাকে। 3 হচ্ছে মহাদেশে প্রবেশ আনুকূল্যতা। গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটির ক্ষেত্রমান হ্রাস পায়, ফলে বিজ্ঞানীরা এই সময় মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারেন। তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট, ব্লিজার্ডের অনুপস্থিতি। গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষার ঝড় বা ব্লিজার্ড সাধারণত প্রবাহিত হয় না, ফলে বিজ্ঞানীরা অনেক নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালানো, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। ওর সাথে অথবাতে রয়েছে আন্টার্কটিকার জীবজন্তু এবং অন্যান্য বসবাসকারী প্রাণীদের আলোচনা করো। এটা তোমাদের বইয়ের 41 পাতায় আন্টার্কটিকার জীবজগৎ যে অংশটা আছে ওইটা লিখে দেবে। এইখান থেকে লিখতে শুরু করবে যে চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই, একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি, ভয়ঙ্কর ঠান্ডাতে এরা অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। পেঙ্গুইনরা উঠতে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরার পেঙ্গুইন সবথেকে বড় হয়, প্রায় 8 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। 4-এ 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছে, রায়মার্টিনে 263 পাতায় আছে। ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব। 1 হচ্ছে কৃষিকাজ। ভারতবাসীর প্রধান জীবিকা কৃষিকাজ, যা মৌসুমী বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। বর্ষাকালে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ধান, পাট, তুলো, আখ, ভুট্টা প্রভৃতি চাষ করা হয়। আর অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি চাষ করা হয়ে থাকে। 2, পশুপালন। ভারতে যেখানে মৌসুমী বায়ু কৃষিকাজের উপযোগী বৃষ্টি ঘটাতে পারে না, সেখানে মানুষ চাষবাসের বদলে পশুপালন করে থাকে, যেমন কচ্ছপ অধিক থর মরুভূমি।
3 হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। ভারতের প্রধান 4টি শিল্প যথা কার্পাস, পাট, চা ও চিনি কৃষিভিত্তিক শিল্প, তাই এদের উন্নয়নেও মৌসুমি বৃষ্টিপাতের পরোক্ষ ভূমিকা রয়েছে। 4 হলো অরণ্য সম্পদ। ভারতের অত্যধিক মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে, যেমন হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এই অরণ্য থেকে অরণ্য সম্পদ সংগ্রহ করা এখানকার মানুষের প্রধান জীবিকা। 5 হলো অর্থনৈতিক বিকাশ। পরিমিত মৌসুমি বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদন তথা শিল্প উৎপাদন বৃদ্ধি পায়। চা, পাট প্রভৃতি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে এবং মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথ পরিবহন সমৃদ্ধি লাভ করে, ফলে দেশের অর্থনৈতিক বিকাশ দ্রুত হয়। সবশেষে বলা যায় যে মৌসুমি বায়ু দেশের সমৃদ্ধি বয়ে আনলেও অতিবৃষ্টির কারণে অনেক সময় বন্যা এবং অনাবৃষ্টির কারণে খরা সৃষ্টির জন্য মৌসুমি বায়ু দায়ী। 5 আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এটা আমি রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 124 পাতায় আছে। আচ্ছা, এখানে আমাদের শুধু বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি বলেছে। তো এক হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু অঞ্চলে উষ্ণতা বাড়ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে। 2 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, বজ্রঝড়, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদি প্রকোপ বাড়ছে। 3 হচ্ছে সমুদ্রের জলতল বৃদ্ধি। মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের বরফ গলছে এবং সেই জল সমুদ্র জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। 4 বন্যার প্রকোপ বৃদ্ধি। সমুদ্র জলের পরিমাণ বাড়ায় উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে। 5 জীববৈচিত্র্য ধ্বংস। বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। 6 মরুভূমি প্রসার বৃদ্ধি। মরুভূমি তার চারপাশে প্রসার লাভ করছে। 7 হচ্ছে দুর্যোগের সুদূর প্রসারী ফল। শস্যহানি, দুর্ভিক্ষ, মহামারী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। ওর সাথে 5 অথবাতে রয়েছে পৃথিবীর তাপমণ্ডল চিত্রসহ বর্ণনা দাও। এটা তোমাদের বইয়ে 52 পাতায় রয়েছে। এই যে পৃথিবীর তাপমণ্ডল, এটা পুরোটাই লিখে দেবে এবং তার সাথে এই ছবিটা এঁকে দেবে। লিখবে নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে, কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। এক হচ্ছে উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবীপৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। 2 হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমুরবৃত্ত রেখার মাঝে অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। 3 হচ্ছে হিমমণ্ডল। সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু আর কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। আর তার সাথে এই ছবিটা দিয়ে দিচ্ছ। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।